ফুঁসে উঠেছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। শিক্ষক আন্দোলনে বিশ্ববিদ্যালয় শাটডাউন, সময় দিয়েও বসেননি ওবায়দুল কাদের। বান্দরবনে বেনজিরের বাগানবাড়ি, গরু ও মাছের খামার জব্দ। ঢাকা বরিশাল নরসিংদীতে মতিউরের ৪ ফ্ল্যাট ও ৮৬৬% জমি। বিতর্ক নয়, অর্থ পাচার, ট্যাক্স ফাঁকির অভিযোগের তদন্ত চান ডক্টর ইউনূস। শ্রম আইনের মামলায় ১৪ই আগস্ট পর্যন্ত জামিন। তিস্তায় ভারতের সাথে কাজ করবে চীন। প্রধানমন্ত্রীর বেইজিং সফরে রিজার্ভ সংকট কাটানোর যুগান্তকারী সম্ভাবনা, আভাস রাষ্ট্রদূতের। দ্বিতীয় দফা বন্যায় বিপর্যস্ত সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জেও দুরবস্থা, নদী ভাঙনের তীব্রতা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলনে আবারও ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, কোটা বাতিল মীমাংসিত ইস্যু। এ নিয়ে হাইকোর্টের রায় অসন্তোষজনক। ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আন্দোলনের পক্ষে গণসংযোগ ও রবিবার ক্লাস পরীক্ষা বর্জন সহ ৩ দিনের কর্মসূচিও ঘোষণা করেছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। বৃষ্টির মধ্যেই মুহুর্মুহু স্লোগানে আবারও উত্তাল শাহবাগ চত্বর। মুখে মুখে দাবি একটাই, কোটা নয়, জয় হোক মেধার। গত ৫ জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে ২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। তাতেই বাঁধে বিপত্তি। সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল থাকায় ক্ষোভ জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বাংলাদেশ পরিচালনা করবে কারা? কোটাধারীরা নাকি মেধাবীরা? দেখুন, ২০১৮ সালে যখন আন্দোলন হয়েছিল তখন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বলেছিল যে ছাত্ররা চায় এটা বাতিল হবে, এটা নিয়ে আর কোনো কথা নেই। কিন্তু সেটা আবার পুনর্বহালের যে একটা কথা উঠছে, এটা আমাদের জন্য একটা বৈষম্যমূলক। মুক্তিযোদ্ধা কোটা এবং আরো অন্যান্য কোটা মিলে যে 70% কোটা, এটা আমরা কখনোই চাই না। আমরা চাই যোগ্যতার বিচার হোক। যারা দেশের 5% জনগণনা, তাদের জন্য 30% একটা কোটা দিয়ে রাখছে, তাও প্রথম শ্রেণীর চাকরি যেগুলো আছে, তারপর দ্বিতীয় শ্রেণীর চাকরি। স্কুলেও একই কোটা ব্যবহার করতেছে, কলেজেও একই কোটা ব্যবহার করতেছে, এমনকি চাকরি ক্ষেত্রে একই কোটা ব্যবহার করতেছে। তাহলে তারা কিভাবে দেশ পরিচালনা করবে? দেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার। এটা রাষ্ট্রের জন্য খুবই ন্যাক্কারজনক ঘটনা। উপর থেকে উপর মহল পর্যন্ত আমরা চাই যে আমাদের মেসেজ ডিরেক্ট পৌঁছে যাক। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, কোটা বাতিল মীমাংসিত ইস্যু। নতুন করে কোটা ফিরিয়ে আনা ছাত্র সমাজের সঙ্গে তামাশা। কোনোভাবেই বৈষম্যমূলক কোটা পদ্ধতি মেনে নেওয়া হবে না বলে জানান তারা। আমার থেকে কম যোগ্যতা তারা যদি আমার উপরের পদে যায়, তাহলে অবশ্যই আমার কর্মক্ষেত্রে নিজেকে নিচু মনে হবে। বৈষম্যহীন একটা পরিবেশে আমরা পরীক্ষা দিতে চাই এবং বৈষম্যহীন ভাবে আমরা আমাদের পরীক্ষার যে বিশ্লেষণটা হবে সেটা চাই। আজকে শাহবাগে কেন বসে থাকতে হচ্ছে? আমরা পড়াশোনা করব, আমরা ক্যাডার হব, আমরা প্রশাসনের সব জায়গায় যাব, আমরা দেশ পরিচালনা করব। রবিবার সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন সহ ৩ দিনের কর্মসূচিও দিয়েছে তারা। আগামী শুক্রবার অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে ৪ দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে। আগামী শনিবার বিকাল ৩টায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালিত হবে। শিক্ষার্থীদের অবরোধে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আজও দেশের বিভিন্ন জেলার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ছাত্র সমাবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় ২০১৮ সালে সরকার ঘোষিত পরিপত্রের পুনর্বহাল সহ ৪ দফা দাবি উত্থাপন করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোড থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়কে জড়ো হয় তারা। পরে বৃষ্টি উপেক্ষা করে নাটোর রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বই পুড়িয়ে প্রতিবাদ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বেলা 12:30 থেকে মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরে বই পুড়িয়ে 2 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ।
সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপাতত বহাল থাকছে। এ বিষয়ে আজ আপিল বিভাগে শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। পূর্ণাঙ্গ রায় হওয়ার পর কোটা নিয়ে নিয়মিত আপিল করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। একই সাথে রাজপথে আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায় কিনা সেটিও জানতে চান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ মর্মে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন চেম্বার জজ আদালত। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে 2018 সালের 4 অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে গত 5 জুন রায় দেয় হাইকোর্ট। সমস্যা সমাধানে বৈঠকের সময় দিয়েও শিক্ষকদের সাথে বসেননি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জানিয়েছেন শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া। তারা বলছেন, শিক্ষকদের পেনশন নিয়ে সরকারের ভেতর থেকেই একটি মহল সরকারকে ভুল বোঝাচ্ছে। বৈষম্যমূলক প্রজ্ঞাপন সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার করা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান ক্ষুব্ধ শিক্ষকরা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। চতুর্থ দিনের মতো সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করে এই আন্দোলন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির, যেখানে দাবি আদায় অনড় শিক্ষক সমাজ। সারা দেশের মতো বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে আন্দোলন চালিয়ে যান তারা, যেখানে সরকারের প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের দাবি জানান তারা। প্রশাসনের ভেতরে থেকে একটি অংশ হয়তো এই ধরনের একটা অবস্থা তৈরি করেছে, যেটিকে আমরা অযৌক্তিক এবং প্রত্যাখ্যান করেছি। আমরা যত শীঘ্রই ক্লাসে ফিরত যেতে পারবো, আমাদের এই বিষয়টি যত শীঘ্রই সমাধান হবে। আমরা আমাদের প্রাণের জায়গায় ফিরে যেতে চাই। ক্লাস বাদ দিয়ে আমরা রাস্তায় থাকতে চাই না, আমাদেরকে বাধ্য করা হয়েছে। 30 জুনের মধ্যে যারা যোগদান করেছে তারা কিন্তু পেনশন পাবে 4-5 লাখ টাকা মাসে, আর এরা 1 জুলাই একদিন পরে যোগদান করার কারণে তারা নিজেরা সাবস্ক্রিপশন দিয়ে এবং গভর্নমেন্ট একটা মিলিয়ে তারা হয়তো পাবে, হলো সেটা 1.5 লাখ 2 লাখ হোক। তা আপনি চিন্তা করেন 40 বছর পরে সেই 2 লাখ টাকার ভুলেও আজকে 15,000 টাকা হতে পারে। শিক্ষক নেতারা বলেন, তাদেরকে আজ সময় দিয়েও আলোচনার টেবিলে বসেনি সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। আলোচনার টেবিলে সমস্যার সমাধান না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা। ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আজকে 11টায় যে বৈঠকটি হওয়ার কথা ছিল, সকাল 10টায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জনাব বিপ্লব বড়ুয়া জানিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পদ্মা সেতু সংক্রান্ত একটা জরুরি বৈঠকের কারণে রাষ্ট্রীয় কাজেই উনি আজকে বৈঠকটি করতে পারছেন না। অর্থ মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি শুভঙ্করের ফাঁকি এবং প্রতারণার ফাঁদ, সেটিকে প্রত্যাখ্যান করেছি। আমি ওপেন চ্যালেঞ্জ করেছি অর্থমন্ত্রীকে, আপনি আমাদের সাথে বসুন, আমরা আপনাকে বুঝিয়ে দিই হিসাব নিকাশ, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে, তখন আপনি বলবে এই আন্দোলন কতটা যৌক্তিক আন্দোলন থেকে পিছপা হবেন না বলে সাফ জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতিও। সব ইউনিভার্সিটি বন্ধ হয়ে আছে, তাহলে কি আমাদের টারশারি এডুকেশনকে ধ্বংস করে দেওয়ার চিন্তা ভাবনা করছেন কিনা? আসলে কিন্তু আমি খুব সন্তুষ্ট পাচ্ছি না যে আলোচনার জন্য সময় বের করছেন না ওনারা। এদিকে একই দাবিতে 4 দিন ধরে সব কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে চতুর্থ দিনের মতো দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির চতুর্থ দিনে তাদের সাথে যোগ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিসার এবং কর্মচারী সমিতিও। এতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে বন্ধ রেখেছেন তারা। বন্ধ রয়েছে সব বিভাগের ক্লাস পরীক্ষা। এতে সেশন জট সহ একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় শিক্ষার্থীরা। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষক সমিতির নেতারা। একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। বেশ বিপাকে সাধারণ শিক্ষার্থীরা। দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা ও কর্মচারীরা।
বান্দরবানের সদর উপজেলার মাঝেরপাড়া এলাকায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি তত্ত্বাবধানে নিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে রয়েছে বাগানবাড়ি, গরু ও মাছের খামার। সকালে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের নেতৃত্বে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের নিয়ে একটি টিম সেখানে সাইনবোর্ড টানিয়ে দেন। তালা লাগিয়ে দেওয়া হয় বাগানবাড়িতে। জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, আদালতের নির্দেশনার পর বেনজির আহমেদের সম্পত্তিগুলো তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে। সাবেক আইজিপি বেনজিরের বান্দরবানের সুয়ালকে 50 একর ও লামায় প্রায় 100 একর সম্পত্তি রয়েছে। স্থানীয়দের এমন অভিযোগের পর এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরে দুর্নীতি দমন কমিশন সুয়ালকে 25 একর সম্পত্তির নথি খুঁজে পায়। আদালতের চিঠি পাওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে এসব সম্পত্তি তত্ত্বাবধানে নেয় জেলা প্রশাসন। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের 4টি ফ্ল্যাট ও 866% স্থাবর সম্পত্তি জব্দ করার আদেশ দিয়েছে আদালত। দুদকের আইনজীবী জানান, মতিউর ও তার পরিবারের দুর্নীতির অভিযোগের তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনের আবেদনে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশামস জগলুল হোসেন এ আদেশ দেন। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি, বরিশালের মুলাদি এবং নরসিংদীর রায়পুরায় এসব স্থাবর সম্পত্তি রয়েছে। মতিউরের পরিবারের সদস্যরা হলেন তার স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব, মেয়ে ফারজানা রহমান ইশপিতা এবং অপর স্ত্রী শাম্মী আক্তার শিউলি। এর আগে গত 24 জুন মতিউর তার স্ত্রী লাকি ও ছেলে তৌফিকুর রহমানের ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় একই আদালত। দু একজনের অপকর্ম বা দুর্নীতি নিয়ে আলোচনা করার জন্য সচিব সভা ডাকা হয়নি বলে জানালেন মন্ত্রিপরিষদ সচিব বিভাগের সচিব মাহবুব হোসেন। বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মাহবুব হোসেন জানান, শুদ্ধাচার ও সুশাসন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও বাজেট বাস্তবায়ন নিয়ে সচিব সভায় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তৃণমূলে সরকারি সেবা নিশ্চিত করতে এবং সরকারি কর্মচারীদের আচরণবিধি পরিবর্তন করতে সচিবদের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া 2024-25 অর্থ বছরের বাজেট যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়, বছরের শুরু থেকে যাতে সচিবরা কর্মপরিকল্পনা নেন, সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। একজন দুজনের মানে কোনো একটা অভিযোগ নিয়ে তো আমরা এত সচিবকে ডেকে এনে আলোচনা করবো। মিটিংয়ে আমরা মূলত গত সবার বাস্তবায়ন অগ্রগতিটা আমরা আলোচনা করেছি। আমরা শুদ্ধাচার বিষয়ে কিছু আলোচনা করেছি, আমরা বাজেট বাস্তবায়ন নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমাদের আরেকটি ছিল হলো নির্বাচনী ইশতেহার নিয়ে আমরা আলোচনা করেছি। এগুলো নিয়ে আলোচনা, আর এছাড়া বেসিক আমরা কিছু ব্যক্তিগত আমাদের যে দাপ্তরিক কাজে যেসব মাননীয় প্রধানমন্ত্রীর সময়ে যে নির্দেশনাগুলো দিয়েছিলেন, সেই নির্দেশনাগুলো যেন সবাই যত্ন সহকারে সিরিয়াসলি অনুসরণ করে, সে ব্যাপারে তাদেরকে অ্যাডভাইস দেওয়া হয়েছে। কাল বিকেলে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে মাওয়া প্রান্তে সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে মাওয়ায় উৎসবের আমেজ, নেওয়া হয়েছে সব প্রস্তুতি। উত্তর থানা সংলগ্ন মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। একই মাঠে পদ্মা সেতুর উদ্বোধন এবং বিগত সময়ে রেল সংযোগ প্রকল্পের অনুষ্ঠান হয়েছিল। এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণে শেষ সময়ের প্রস্তুতি চলছে। সমাবেশে অংশ নেবেন 2 থেকে 2,500 সুধীজন। বিভিন্ন পর্যায়ের অতিথি ছাড়াও থাকবেন প্রকল্প সংশ্লিষ্টরা। সেতু উদ্বোধনের 2 বছরেই নিরবচ্ছিন্ন যোগাযোগে বদলে গেছে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াতের চিত্র। 30 জুন সেতুর সব কর্মযজ্ঞ শেষ হওয়ার কথা নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। শুক্রবার পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদিনের ব্যক্তিগত সফরে কাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ কুমার সাহার তথ্য ছবিতে বিস্তারিত। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে অংশ নেবেন দোয়া ও মোনাজাতে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গোপালগঞ্জ জেলা জুড়ে বইছে আনন্দের বন্যা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আমাদের স্কুলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং কোমলমতি শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রীকে একেবারে সশরীরে দেখবার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এই কোমলমতি শিশুরা যাতে তারা মাননীয় প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দেখতে পাবেন।
সফরের দ্বিতীয় দিন শনিবার বেলা 11টায় বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গার টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে শিশুদের নিয়ে এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন। তিনি টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন। প্রতি বছর ঈদের পরে সে একটা সফর দেয়, সেই সফরটাই বোধহয় এবার একই অবস্থা। সেই সংসদের অধিবেশন শেষ করে 5টায় রওনা হবে এবং রাজ্যে এসে উনি এখানে রাত যাপন করবেন, পরের দিন চলে যাবেন। তা ওনার আসা উপলক্ষে আমাদের যত প্রস্তুতি সব সম্পূর্ণ। আমার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন আমরা প্রস্তুতি নিয়েছি এবং মিটিং করেছি। তার যে সমস্ত প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো আমরা সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরিবেশন করব। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে। আমরা তাকে বরণ করার জন্য গেট এবং আমরা ফেস্টুন বিভিন্নভাবে তাকে স্বাগত জানানোর জন্য আমরা সার্বিকভাবে আমাদের সহযোগী সংগঠন আমরা তারা প্রস্তুতি নিয়েছি। কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি সার্বিক প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে জেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে উৎসবমুখর এবং নিরাপদ করার লক্ষ্যে আমরা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরাপত্তা সমন্বয় সভা করেছি। আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। শনিবার বিকেল 3:30টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পবিত্র ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাভিশন নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল মারিয়া সিস্ট্রিয়াজা। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন স্পেনের রাষ্ট্রদূত। এ সময় দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এরপর গণভবনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন ওমানের রাষ্ট্রদূত আব্দুল গফফার বিন আব্দুল করিম আল বুলুশি। ওমানে শ্রমশক্তি রপ্তানি ও প্রবাসী বাংলাদেশি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গ্রামীণ ব্যাংক নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে তা নিয়ে বিতর্ক নয়, তদন্ত প্রয়োজন। সেই সাথে আবারও দাবি করেন কোনো ট্যাক্স ফাঁকি দেননি তিনি। এদিকে 14 আগস্ট পর্যন্ত ডক্টর ইউনূস সহ 4 জনের জামিনের মেয়াদ বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। আহমেদ সরোয়ারের রিপোর্ট। জামিনের মেয়াদ বাড়াতে বৃহস্পতিবার সকাল 11টার দিকে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন শান্তিতে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে ডক্টর ইউনূসের পক্ষ থেকে স্থায়ী জামিন দাবি করেন তার আইনজীবী। দুপক্ষের শুনানি শেষে শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান এম এ আউয়াল 14 আগস্ট পরবর্তী শুনানির দিন ঠিক করে সে পর্যন্ত জামিন দেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বিতর্কে বসার ব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন কোনো বিতর্কে যেতে চান না তিনি। আমি এটা শুনলাম এবং তালিকা করলাম কি কি বলেছেন উনি। তালিকাতে সব কথাই হলো আমার বিরুদ্ধে অভিযোগ। আমি টাকা পাচার করেছি, বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি, ট্যাক্স ফাঁকি দিই, ইত্যাদি ইত্যাদি, এটা আমরা জানি। এগুলো হলো তদন্তের বিষয়, বিতর্কের বিষয় না। ট্যাক্সের ব্যাপারে কোনোদিন সরকারের পক্ষ থেকে, এনবিআরের পক্ষ থেকে আমার জন্য কোনো মামলা করাই হয় নাই। কাজে ট্যাক্স ফাঁকির বিষয়টা আসলো কোথা থেকে আপনি এটাও বুঝতে পারতেছেন। উনি গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছেন। যে সমস্ত অভিযোগ এনেছেন এগুলো গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে। ইতিমধ্যে আইন আদালতে ঘোরাঘুরি করে একটা জিনিস শিখেছি, যখন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করে পুরো বোর্ড আমাদেরকে নিয়ে এসছে। দেখা যায় চেয়ারম্যান 1 নম্বরে থাকবে, আমি 2 নম্বরে থাকবো, প্রথমবারের মতো। খুব ভালো লাগবে আমার কাছে। ওনাদের সঙ্গে থাকলে আমাদের খুব আনন্দ হবে। যে ডক্টর ইউনূসের আইনজীবীর দাবি, পরিকল্পিতভাবে আদালতে ডেকে এনে ডক্টর ইউনূসকে হয়রানি করা হচ্ছে। আপিল আদালতে কখনো আসামির উপস্থিতি লাগে না, কারণ এটা বিচারিক আদালত না। সুতরাং এই যে বারবার খণ্ডকালীন করে তাদের ডেকে আনা হচ্ছে, এটা ন্যায়বিচারের প্রতি অবমাননা করা হচ্ছে, আমাদেরকে হয়রানি করা হচ্ছে এবং আমার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সুতরাং এটা বাদ দিয়ে আমাদেরকে আপিল নিষ্পত্তি পর্যন্ত দেন। কোর্টেরও ইচ্ছা আছে, কিন্তু সরকার পক্ষ বললেন যে না, ওনাদেরকে টিল পর্যন্ত দেওয়া। এই যে আবেদনটা, এটা কিচ্ছু না, এটা একটা প্রতিহিংসা ছাড়া আর কিছু না।
তবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী জানান, আইন তার নিজস্ব গতিতে চলছে। অ্যাপেলেট কোর্ট প্রথম দিন থেকে ওনাকে অল্প অল্প করে ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়ে আসছিলেন। সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য ছিল পার্মানেন্ট যদি জামিন দিয়ে থাকে আমাদের আপত্তি আছে, এই কারণে আগে থেকেই আপনি ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়েছিলেন এবং ধার্য তারিখ পর্যন্ত যদি জামিন দেন আমাদের কোনো আপত্তি নেই, আমরা সেই কথাটাই বলেছি। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে 6 মাসের কারাদণ্ড দেয় ঢাকা শ্রম আদালত 3। এর বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন তারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে চীন মর্যাদা দেয়, জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ প্রকল্পে যে কোনো দেশের সাথে যৌথভাবে কাজ করতেও চীন প্রস্তুত, তবে সিদ্ধান্ত বাংলাদেশকেই নিতে হবে। বাংলাদেশের রিজার্ভ সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে যুগান্তকারী পদক্ষেপ আসতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। ইমরুল কায়েসের রিপোর্ট। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে বিনিয়োগ, অর্থনীতি, ডিজিটাল, মিডিয়া ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার উপর জোর দেওয়া হবে বলে জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিক্যাপ টকে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরে সহযোগিতার ক্ষেত্রে সই হবে বেশ কিছু ডকুমেন্টস। নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবর্তনে চীন মিয়ানমারে যুদ্ধবিরতি কার্যকরে অগ্রাধিকার দিচ্ছে বলে জানান রাষ্ট্রদূত। বাংলাদেশের তিস্তা প্রকল্পে কাজ করতে চীন প্রস্তুত বলে জানান তিনি। বাংলাদেশের আমন্ত্রণে তিস্তা নিয়ে সম্ভাব্যতা যাচাই করেছে চীন। এ প্রকল্পে যে কোনো সিদ্ধান্ত নিতে বাংলাদেশের স্বাধীনতা রয়েছে। বাংলাদেশের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাবো। এই প্রকল্প নিয়ে আমরা যে কারো সাথে কাজ করতে ও সহায়তা করতে প্রস্তুত। এ নিয়ে ভারতের সাথে আমাদের কোনো টেনশন নাই, তবে উত্তরাঞ্চলের জনগণের স্বার্থে এ প্রকল্প হওয়া উচিত। প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের সুসম্পর্ক রাখা উচিত। বাংলাদেশের রিজার্ভ সংকট কাটাতে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা অব্যাহত আছে বলেও জানান ইয়াও ওয়েন। বাংলাদেশের রিজার্ভ সংকট মোকাবেলায় চীনকে নতুন প্রস্তাব দিয়েছে। এ নিয়ে আলোচনা অব্যাহত আছে, তবে এই মুহূর্তে বিস্তারিত বলার মতো অবস্থায় আমি নাই। প্রধানমন্ত্রীর এবারের সফরে নতুন ঘোষণা বা যুগান্তকারী পদক্ষেপ আসবে। চীনা নেতৃত্বাধীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ জিডিআইতে বাংলাদেশকে স্বাগত জানানো হবে বলেও জানান রাষ্ট্রদূত। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। অতিবৃষ্টি আর উজানের ঢলে সিলেটের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জ। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। মৌলভীবাজারে পানিবন্দী লাখো মানুষ। এদিকে উত্তরেও সব নদীর পানি বাড়ছে। প্লাবিত হয়েছে কুড়িগ্রাম, টাঙ্গাইল, জামালপুর ও সিরাজগঞ্জের নদী তীরবর্তী এলাকা। বেড়েছে নদী ভাঙনও। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উজানের পাহাড়ি ঢলের তীব্রতা ও অতিবৃষ্টিতে সিলেটে সুরমা ও কুশিয়ারা সহ বিভিন্ন নদীর পানি বৃহস্পতিবার সকালে 3 থেকে 10 সেন্টিমিটার করে বেড়েছে। তৃতীয় দফার বন্যায় প্লাবিত সিলেটের বিভিন্ন এলাকা। গ্রামের পর গ্রাম তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা আবারও ভেঙে পড়েছে। দফায় দফায় বন্যা কবলিতরা পড়েছেন চরম বিপাকে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, সিলেটে বন্যা ভারতের চেরাপুঞ্জির বৃষ্টির ওপর নির্ভর করে। চেরাপুঞ্জিতে বৃষ্টি কমে এলে সিলেটেও বন্যা পরিস্থিতির উন্নতি হবে। এদিকে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফার বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জ। চরমে উঠেছে সাধারণ মানুষের ভোগান্তি। বানের পানির তোড়ে ভেঙেছে সড়ক, ভেসে গেছে সেতু। যেহেতু সুনামগঞ্জ জেলা ভৌগোলিক অবস্থানের কারণে বন্যা প্রবণ এলাকা এবং এখানে প্রতি বছরই বন্যার আশঙ্কা থাকে, তো সে কারণে এখানে যে রাস্তাঘাটগুলো আছে বা সড়ক মহাসড়ক রয়েছে, এগুলো ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে হলে বা টেকসই করতে হলে এখানে আরসিসি ঢালাই রাস্তা বা রিজিড পেভমেন্ট করা দরকার। তবে উজানে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের সবকটি নদ নদীর পানি কমেছে। এখনো পানিবন্দী 3 লাখ মানুষ। দুর্গত এলাকায় শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। দ্বিতীয় দফা বন্যায় এ জেলার প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাড়িঘরে পানি ঢোকায় লোকজন মাচা ও চৌকি উঁচু করে সেখানে আশ্রয় নিচ্ছে।
গত 3 দিন ধরে পানি বাড়তেছে, গত রাত্রে বাড়িতে পানি উঠছে, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে থাকা খুব কষ্টকর, রান্না বান্নাও করা যাচ্ছে না। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এছাড়াও পুরাতন ব্রহ্মপুত্র, ঝিনাই ও জিঞ্জিরাম সহ সব নদ নদীর পানি বেড়েছে। অন্যদিকে উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার 10টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা ও বৃষ্টির পানির তোড়ে দেওয়ানগঞ্জের কাঠারবিল বাজারের নির্মাণাধীন মহারানী ব্রিজের অ্যাপ্রোচ সড়ক ভেঙে কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার সাথে দেওয়ানগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বৃষ্টিপাত উজান থেকে নেমে আসা ঢলের কারণে টাঙ্গাইলে সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। নদী তীরবর্তী চরাঞ্চলের নিচু এলাকার বিভিন্ন ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন আরও তীব্র হয়েছে। উজানের ঢলে ফুসছে যমুনা। পানি বৃদ্ধির সাথে তীব্র স্রোতে সিরাজগঞ্জের হাটপাচিল, সৈয়দপুর, ভেকা, জালালপুরে ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে। বিলীন হচ্ছে ঘরবাড়ি ও আবাদি জমি। আতঙ্কে এলাকাবাসী। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মিথ্যাচার ও অপপ্রচার বিএনপির একমাত্র রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। তাদের মিথ্যাচার ও অপপ্রচার প্রকাশিত হওয়ায় দলটিকে জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও মিথ্যাচার করছে দলটি। বেগম জিয়া চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে বলেও বিবৃতিতে অভিযোগ করেন ওবায়দুল কাদের। বলেন, এসব সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নিলেও মির্জা ফখরুল মিথ্যাচার করেন। বিএনপি মহাসচিবের বিবৃতিকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিহিত করে তার নিন্দাও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর প্রতিটি হামলার বিচার একদিন হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোর জেলা বিএনপি সমাবেশে গুরুতর জখম জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে রাজধানীর একটি হাসপাতালে দেখতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় আহত বাচ্চুর পরিবারের প্রতি সমবেদনা জানান রুহুল কবির রিজভী। বলেন, আহত বাচ্চু নাটোর জেলা বিএনপির প্রধান নেতা। তার উপর যে বর্বর হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানান তিনি। এই হামলায় জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিতেরও দাবি জানান রুহুল কবির রিজভী। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে দেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। ভারতের সাথে করা চুক্তির পরিণতি খারাপ হবে উল্লেখ করে স্মারকের পর আর না এগোতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিরোধী দলের সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলার 14 বছরেও বিচার না পাওয়ার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে নেতারা অভিযোগ করেন, 14 বছরেও জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার বিচার হয়নি। এটা অত্যন্ত নিন্দনীয়। ক্ষমতায় থাকার বিনিময়ে পুলিশকে যা খুশি তাই করার লাইসেন্স দিয়েছে সরকার। পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী হলেও সেই পুলিশ প্রধানের নামে দুর্নীতি খবর বের হয়। বর্তমান সরকার বেনজির, আজিজ, বাচ্চু, এস আলমদের সরকার। ডেপুটি স্পিকারের ছেলে 200 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। বেনজির, আজিজদের খোঁজখবর কি সরকার জানতো না? সে প্রশ্নও রাখেন তারা। নেতারা বলেন, সরকার ভারতকে ট্রানজিট দেয়নি, করিডোর দিয়েছে। বাংলাদেশকে ভারত চীনের দ্বৈরথের মধ্যে ফেলে দিয়েছে। 3-4 দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি ভালো হওয়ার পাশাপাশি 15 দিনের ভেতর দেশে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সচিবালয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ আশার কথা শোনান প্রতিমন্ত্রী। জানান, বিতরণ কোম্পানি লোকসান হলেও আপাতত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না। সরকারের মূল লক্ষ্য এখন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাস সরবরাহ করা। এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে বিদ্যুৎ জ্বালানির 7টি প্রকল্প নিয়ে চুক্তি হতে পারে। এসব প্রকল্পে $1 বিলিয়ন বেশি খরচ হবে এমন ধারণা তার। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, IMF এর শর্ত মেনে এরই মধ্যে 2 দফা বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। দাম সমন্বয় নিয়মিত প্রক্রিয়ার অংশ জানিয়ে তিনি বলেন, প্রতি বছরই 3-4 বার বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সপ্তাহে 2 দিন ঢাকায় অফিস করবেন তিনি। বাকি দিনগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবার মান পরিদর্শনে যাবেন। রাজধানীর মহাখালীতে ICDDRB অডিটোরিয়ামে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক স্বাস্থ্যসেবায় শিশু স্বাস্থ্যের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,
উপজেলার হাসপাতালগুলোতে মানুষ যাতে তাদের কাঙ্ক্ষিত সেবা পায় সেজন্য প্রতিটি রোগ নির্ণয়কারী যন্ত্র সচল রাখার পাশাপাশি আরও আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করবে সরকার। সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে 25 কোটি শিশু দারিদ্রতা, পুষ্টিহীনতা এবং পিতামাতার অদক্ষতায় তাদের স্বাস্থ্যের উন্নয়ন থেকে বঞ্চিত হয়। বাংলাদেশকে স্মার্ট করতে হলে শিশু স্বাস্থ্যে ঝুঁকি মোকাবেলার পাশাপাশি তাদের সেবা যত্ন, খেলাধুলা এবং মানসিক স্বাস্থ্যের জন্য আরও বেশি সচেতনতা জরুরি। সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াতে এবং দ্রুত ত্রাণ পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাসায় কো চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। জাতীয় পার্টির পক্ষ থেকে বন্যার্ত এলাকায় ত্রাণ দেয়া হচ্ছে বলেও রওশন এরশাদ জানান। এ সময় তিনি আরও জানান, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মাহমুদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকীর আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। 14 জুলাই এরশাদের মৃত্যুবার্ষিকীতে রাজধানী ঢাকা সহ সারা দেশে দোয়া মাহফিল হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির নেত্রী। সিলেটে যে বন্যা হচ্ছে সে বন্যা তো সাংঘাতিক বন্যা। কয়েকবারই বন্যা হলো, একবার হয়ে শেষ হলো, আবার বৃষ্টি হলো, আবার বন্যা হচ্ছে। এই বন্যাতে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ করে বলবো যে উনি তো অনেক দরদি মানুষ, বন্যা মানুষের কাছে যাতে ত্রাণ পৌঁছায় সেই লক্ষ্যে তিনি নিশ্চয়ই ত্রাণ পৌঁছানোর জন্য ব্যবস্থা করবেন এবং আমাদের জাতীয় পার্টির নেতাকর্মী যারা আছে তারা যাবে ওখানে ত্রাণ পৌঁছানোর জন্য। আমাদের পক্ষে ইতিমধ্যে পাঠানো হয়েছে। সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে, উপজেলা পরিষদের নির্বাচনেও ভোটাররা অনীহা প্রকাশ করেছে, আর বিরোধী দলবিহীন এ নির্বাচনেও হয়েছে টাকার খেলা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন মূল্যায়ন নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সুজন। সংগঠনটির সম্পাদক বদিউল আলম মজুমদার জানান, নির্বাচনের পুরো প্রক্রিয়ার প্রতি জনগণ অনাস্থা প্রকাশ করেছে। নির্বাচনে অধিক সংখ্যক ব্যবসায়ীদের অংশগ্রহণের বিষয়েও প্রশ্ন তোলেন সুজন সম্পাদক। তিনি বলেন, নির্বাচনে টাকার খেলা এখন দৃশ্যমান। টাকা দিয়ে মনোনয়ন এবং ভোট কেনার মতো ঘটনাও ঘটছে। নির্বাচনে নারীর অংশগ্রহণ সন্তোষজনক নয় বলেও মনে করে সুশাসনের জন্য নাগরিক। প্লাস্টিক দূষণ থেকে পরিবেশ রক্ষায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের তালিকা তৈরি সহ মন্ত্রণালয় ঘোষিত 100 দিনের কর্মপরিকল্পনার 78 ভাগ বাস্তবায়ন হয়েছে, জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি জানান, মন্ত্রিসভার শপথের পর পরিবেশ মন্ত্রণালয় যে 100 দিনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছিল তার মধ্যে 22টির শতভাগ বাস্তবায়ন হয়েছে, বাকি 6টির 4টি আংশিক বাস্তবায়ন হয়েছে। মন্ত্রী জানান, শিল্প কারখানায় ইটিপি কার্যকরভাবে ব্যবহার হচ্ছে কিনা দেখতে স্মার্ট প্রযুক্তির সহায়তায় মনিটরিং জোরদার করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে বলেন, সারা দেশে প্রায় 8000 ইটভাটা রয়েছে, এর মধ্যে 4600টি অবৈধ। দূষণ রোধে 581টি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনার কথাও জানান সাবের হোসেন চৌধুরী। চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিদর্শন করে নির্মাণ কাজে নানা অসঙ্গতি দেখে অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় তদন্ত কমিটি। কমিটির আহ্বায়ক সংসদ সদস্য এম এ লতিফের নেতৃত্বে 3 সদস্য সংসদ সদস্য বৃহস্পতিবার এক্সপ্রেসওয়ের নানা খুঁটিনাটি দিক ঘুরে দেখেন। পতেঙ্গা থেকে শুরু করে লালখান বাজার প্রান্তে এসে পরিদর্শন শেষ হয়। পরিদর্শনের সময় এক্সপ্রেসওয়ের রেলিংয়ের আস্তরে ফাটল, ফিনিশিংয়ের ত্রুটি সহ নানা অসঙ্গতি তাদের চোখে পড়ে। এসব ত্রুটি দ্রুত দূর করার নির্দেশ দেন কমিটির সদস্যরা। কাজের মান ও ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন ওঠায় 10 জুন সংসদ সদস্য এম এ লতিফকে আহ্বায়ক করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য 2 সদস্য হলেন বগুড়া 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান এবং সংরক্ষিত আসনের সদস্য পারভিন জামান। এই প্রকল্পে ব্যয় হচ্ছে 4298 কোটি 95 লাখ টাকা। 3 বছর মেয়াদী এই প্রকল্পের কাজ 2020 সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। পরে দফায় দফায় সময় বাড়িয়ে প্রকল্পের মেয়াদ এবছরের জুন পর্যন্ত বাড়ানো হয়, কিন্তু এখনও প্রকল্পের কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়ানো হয়েছে আরও 1 বছর। আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে আল আরাফা ইসলামী ব্যাংকের 220তম শাখার উদ্বোধন করা হয়েছে। দুপুরে আটোয়ারি উপজেলার ফকিরগঞ্জ বাজারে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদের সঞ্চালনায় এবং ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোনের জোনাল হেড ANM মুফিদুল ইসলামের সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেন ও কমলেশ চন্দ্র ঘোষ সহ অন্যরা। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ জনসমর্থন হারিয়ে ভারতের উপর নির্ভরশীল দলে পরিণত হয়েছে। পরনির্ভরতা আড়াল করতে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছে। বিকালে ময়মনসিংহের হালুয়াঘাটের ধুরাইল ইউনিয়নের দরাননবী গ্রামে ইউনিয়ন বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক মফিদ উদ্দিন মেম্বারের জন্য দোয়া মাহফিল ও শোক সভায় তিনি কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে নরসিংদীতে মতবিনিময় সভা করেছে কৃষক দল। বিকালে বিএনপির স্থানীয় কার্যালয় প্রাঙ্গণে এতে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। বক্তব্য রাখেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সহ অন্য নেতারা। তারা বলেন, আওয়ামী লীগ এখন আর সাধারণ মানুষের দল নেই, ভণ্ডামিতে ভরে গেছে। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ হয়েছে সাতক্ষীরায়। শহরের তালতলা হাই স্কুল মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। সারা দেশে প্রকল্প ভিত্তিক প্রায় ৪৫০০ নারী স্বাস্থ্যকর্মীকে ছাঁটাই করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চাকরিচ্যুত স্বাস্থ্যকর্মীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, ৩০ জুন হঠাৎই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নোটিশের মাধ্যমে জানানো হয় প্রকল্প সমাপ্ত হওয়ায় অব্যাহতি দেওয়া হয়েছে ২৮টি জেলার ১০০টি উপজেলার মোট ৩৬৮৬ নারী কর্মীকে। প্রকল্পটি বহাল রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন চাকরিচ্যুত স্বাস্থ্যকর্মীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফুঁসে উঠেছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। শিক্ষক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে শাটডাউন, সময় দিয়েও বসেননি ওবায়দুল কাদের। বান্দরবানে বেনজিরের বাগান বাড়ি, গরু ও মাছের খামার জব্দ। ঢাকা, বরিশাল, নরসিংদীতে মতিউরের 4 ফ্ল্যাট ও 866% জমি। বিতর্ক নয়, অর্থ পাচার, ট্যাক্স ফাঁকির অভিযোগের তদন্ত চান ডক্টর ইউনূস। শ্রম আইনের মামলায় 14 আগস্ট পর্যন্ত জামিন। তিস্তায় ভারতের সাথে কাজ করবে চীন। প্রধানমন্ত্রীর বেইজিং সফরে রিজার্ভ সংকট কাটানোর যুগান্তকারী সম্ভাবনা, আভাস রাষ্ট্রদূতের। দ্বিতীয় দফা বন্যায় বিপর্যস্ত সিলেট, সুনামগঞ্জ। কুড়িগ্রাম, টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জেও দুরবস্থা, নদী ভাঙনের তীব্রতা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।